দেশে আসার আগে থেকেই এই কথাটি বলে আসছেন এবং দেশে আসার পরেও একাধিকবার এই কথাটি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। এই কঠিন শব্দটা আসলে কি জন্য তিনি মানে প্রয়োগ করছেন? নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কঠিন, নাকি নির্বাচন নিয়ে এখন একটা সংশয় সন্দেহ, এই সব জায়গা থেকে, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি? আপনার মতে কি আসলে কঠিন জিনিসটা বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এটা মূলত একটা রাজনৈতিক পরিকল্পনা, কৌশল। মূলত আচ্ছা। যখন একটি রাজনৈতিক দলের প্রধান, আপনি শেখ হাসিনার জামানাতেও দেখবেন যে তিনি একেবারে ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন, ২৪ নির্বাচন, সব নির্বাচনের আগেই বলতেন, এবারে নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন হবে। জয়লাভ করা এত সহজ হবে না। তো আচ্ছা। এখন দেখুন তার ফলাফল প্রস্তুত ছিল, কে হবে সবকিছুই প্রস্তুত ছিল, এভরিথিং। তারপর তিনি এই কথাগুলো বলেছেন। এর কারণটা হলো নির্বাচনের মাঠে যখন এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে তখন নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ থাকতে চায় না। জয়ের আনন্দে তারা উদ্বেলিত হয় এবং নানা রকম কর্মকাণ্ড ঘটে। এজন্য দলের সব নেতারা যেভাবে ধরেন একেবারে একটা সচ্ছল পরিবারের পিতাও কিন্তু তার সন্তানদেরকে বলে যে দেখো, টাকা পয়সা উপার্জন কিন্তু এত কঠিন বিষয় না। এই বৃহৎ দুটো রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত। নির্বাচন হবে, তারা জয়লাভ করবে, তারা সরকার গঠন করবে। আর সরকার গঠন করার পর তারা কি জাতীয় সরকার গঠন করবে? এখন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক রহমান সাহেব বসেছেন, তারপর শফিকুর রহমান সাহেব বসেছেন। উভয় দলের যারা নেতা কর্মী তারা বলছেন যে দেখো দেখো দেখো, আমাদের নেতা কত সুন্দর করে বসেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, অসাধারণ। তো বিএনপির লোকও বলছে যে দেখো দেখো, জামাতের আমির বাধ্য হয়েছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, এবং তারেক রহমানের পাশে দেখো ডক্টর শফিক বসে আছেন, তাকে কেমন দেখাচ্ছে। আবার জামাতের আমিরের যারা লোকজন তারা বলছে যে দেখো দেখো দেখো, তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের পাশে একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, উনিই হবেন প্রধানমন্ত্রী আর কি। তো এই জিনিসটা হলো, এগুলো রাজনীতির একটা কৌশল, একে অপরকে ছোট করা, নিজের দলকে বড় করা। এই কৌশলগুলো চলে আসছে। আর আমরা যারা বাইরের লোক আছি আমরা বলতে গেলে মানে এই যে আপনি আমি আমরা বলে যাচ্ছি, আমরা তো এদের তো কোনো স্বার্থ নেই, কোনো দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো লোভ নেই, লালসা নেই। ফলে মাঠের যে বাস্তব চিত্র আমরা বলে যাচ্ছি, এই বলে যাওয়ার ফলে কি হলো, এই মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বা জয়লাভ করার চেষ্টা করছে, বা ইভেন যারা ফেল করারও চেষ্টা করছে, তাদের কাছে কিন্তু আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি, আমরা মোরালে সবাই শ্রেণী শত্রু। যে এইগুলো সবসময় ঘুরু লাগায়, কোনো কিছুর মধ্যে এরা ভালো কিছু দেখে না। আর ধরেন এখন তেমনটা অনেকে বলে। হ্যাঁ, জি। এমনটাই বলে। আর যারা দূরে আছে নির্বাচনে, যারা মানে অংশগ্রহণ করতে পারছেন না কোনো অবস্থাতে, সেটা আওয়ামী লীগ হোক, জাসদ হোক, অন্য হোক, তারা মনে করছেন যে না, গোলাম মোল্লা রনি আছেন, পান্না আছেন, এরা বাপের বেটা। আমাদের খুব কুকর্ম ছিল, আমাদের যৌবনকালে আমরা এদেরকে কখনো পাত্তা দিইনি, এদেরকে চেনার ব্যবস্থা করিনি। আর এদের কারণে আজ দেখো এরা দেশের সূর্য সন্তান। তো এটা আবার যদি কখনো এদের সুসময় আসে, কখন এদের সুসময় আসে, তখন দেখবেন যে আপনি আমি আমরা আবার সেই ভিলেন হয়ে যাব। ভিলেন হওয়ার পরে, এবং এই যে এখন যারা আমাদেরকে ভিলেন মনে করছে তারা বলবে যে না, এরা বাপের বেটা। তা এই কিছু লোক আছে, এবং এটারই আমাদের সমাজ, এটা নিয়ে আমাদের রাষ্ট্র। আপনিও বেঁচে আছেন, আমরাও বেঁচে আছি, এর মধ্যে আমাদের বিনোদন আর কি। এই হলো অবস্থা। রাইট, এক্স্যাক্টলি। আপনার এই কথা সম্বন্ধে শেষ অংশের সঙ্গে বিন্দুমাত্র কোনো দ্বিমত নেই অন্তত আমার। গোলাম মাওলা অনেক প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের কথা বলছিলেন বা আমিও ভূমিকাটা বলছিলাম, এটির সম্ভাবনা আসলে কতখানি? নাকি এটিও জামাতের একটি কৌশল, আগে থেকে একটা সিগন্যাল দিয়ে দেওয়া যে তারা কি করতে চাচ্ছে, অথবা তারা যে কোনো অবস্থাতেই ক্ষমতার বাইরে যেতে চায় না। এখন যেমন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন গভর্নমেন্টের পেছনে থেকে তারা নানান ধরনের ক্ষমতা উপভোগ করছে বা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, সেই জায়গা থেকে তারা কোনো অবস্থাতেই আহ সেই জায়গা থেকে ছিটকে পড়তে চায় না। বিষয়টা কি এরকম? না, বর্তমান জামাত যে অবস্থায় আছে তারা এই অবস্থায় হুম, অনন্তকাল থাকতে চাচ্ছে। হুম, ২ নম্বর হলো যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন, ক্ষমতার যে একটা মানে গঠন হবে বা ক্ষমতা হুম, হুম, হুম। হস্তান্তর হবে, এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায়, সেটা বিএনপির হাতেই যাক, কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক, তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডলা কাকে বলে?
1971-72 সালে যে ডলা তার চেয়ে অনেক অনেক বেশি ডলা হবে। তো যার জন্য জামাত যে কাজটা করছে তারা পাগলের মতো ছুটছে, পাগলের মতো ছুটছে এবং জামাতের কর্মকাণ্ড দ্বারা প্রত্যেকটা মানুষকে তারা কনফিউজড করে দিচ্ছে। মানে জামাত এখানে আসলে কি করতে চাচ্ছে হুম, এবং তারা কি করতে চায়, এটা মানে জামাতের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাইরের এমনকি জামাতের যারা নেতাকর্মী তারা কিন্তু এই বিষয়গুলো এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছে না। অর্থাৎ এখানে হুম, তারা দেখাচ্ছে কলা, ঢুকাচ্ছে মূলা, দেখাচ্ছে কোদাল, আর পিছনে খুন্তা নিয়ে ঘোরাফেরা করছে, ঠিক এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে জামাতের আমিরের যে বৈঠক তারেক রহমান সাহেবের সাথে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব থেকে শুরু করে আরো অনেক কিছু, এগুলো হলো জামাতের একটা কৌশল, প্রচন্ড একটা কৌশল। আর অন্যদিকে দেখেন ভারতের সঙ্গে রয়টার্সের যে সাক্ষাৎকারে তারা যেটা প্রকাশ হুম, হুম, করেছে, হুম, ভারতের সঙ্গে তাদের যে বৈঠক, এটাও হলো তাদের রিয়ালিটি, যে তারা ধরে নিয়েছে যে আগামীতে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমাদের দেশে যদি রাজনীতি করতে হয়, রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য, এটা একেবারে হুম, অনাদিকাল থেকে কিন্তু এটা অবস্থা। আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে। এই হুম, দুটো বিষয়। তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে, ইট মিনস তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। আর তারা যদি কেবলই মাত্র রাজনীতি করতে চাইতো তাহলে তারা ওই এনসিপি যে ভাষায় কথা বলছে, তারা যে ভাষায় মাঠে কথাবার্তা বলছে, তারপর হুম, তাদের যে কতগুলো টোকাই ইউটিউবার আছে ভাড়া করা, তারা যে কথাগুলো বলছে, হুম, হুম, ঠিক ওই সবাই এক স্বরে কাক্কা হওয়া করতো। কিন্তু এর বাইরে যে তারা যে ভারতের সঙ্গে বৈঠক করছে, এটা হলো বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য একটা অ্যালার্মিং, যে এখানে জয়শঙ্কর এসে দেখা করেছেন তার সঙ্গে, তিনি জামাতের অফিসে যাননি, জয়শঙ্কর জামাতের অফিসে যাননি, এটা নিয়ে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই। জামাতের আমিরের সঙ্গে যে জয়শঙ্করের দেখা হয়নি, নরেন্দ্র মোদীর কথা হয়নি, এ কথা আমি অন্তত বুকে হাত দিয়ে না বলতে পারবো না। জামাতের আচ্ছা, পক্ষে সবকিছু সম্ভব। হুম, হুম, বুঝতে পারছেন ঘটনাটা, সবকিছু সম্ভব। তো সেক্ষেত্রে জয়শঙ্করের সঙ্গে যেমন বিএনপির দেখা হলো, কথা হলো, এটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো শরীয়ত, মানে যেটা দৃশ্যমান। আর হুম, জামাতের সঙ্গে যে ভারতীয় কূটনীতিবিদদের যে দেখা সাক্ষাৎ হয়েছে, এটা হলো মারেফত। এখন এই যে শরীয়ত এবং মারেফতের যে যুদ্ধ চলছে বাংলাদেশে, মূলত রাষ্ট্র ক্ষমতায় আসার একটা প্রতিযোগিতা। এবং হুম, এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি একটা পপুলার দল। আপনার জনপ্রিয়তা বা পপুলারিটি একটা রাজনৈতিক দলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে লায়াবিলিটিস হয়। আর ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা পরিচালনা করার জন্য একটা রেজিমেন্টাল ফোর্স লাগে, মানে সুসংবদ্ধ একটা শক্তি লাগে, প্রশিক্ষিত একটি বাহিনী লাগে, যেটি বিএনপির নেই, সত্যিক অর্থে বিএনপির নেই। এটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগেরও ছিল না কোনো হুম, প্রশিক্ষিত, তাদের শুধুমাত্র ক্ষমতার দম্ভ ছিল, আর অহংকার ছিল, আর জনপ্রিয়তা ছিল, সমর্থন ছিল। কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখুন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য, কূটনৈতিকভাবে দক্ষতা অর্জনের জন্য, প্রেস মিডিয়া থেকে শুরু করে, মানে রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভলি সম্পর্ক স্থাপন করার জন্য আওয়ামী লীগের কোনো রেজিমেন্টাল ফোর্স ছিল না। তারা ছিল ধরো মারো খাও, টাকা হুম, পাচার করো, নিজের পকেট ভারী করো, আর সমস্ত অপকর্ম নিজে করো, করে সব দায় দায়িত্ব শেখ হাসিনার উপর চাপিয়ে দাও। ঠিক একই ধরনের দালালি কিন্তু এখন ধরেন তারেক তারেক রহমানকে রহমান ঘিরে সাহেবকে হচ্ছে। নিয়ে হচ্ছে। হ্যাঁ, তারেক রহমান হচ্ছে, কিন্তু এই দালালি কিন্তু শফিকুর রহমানকে নিয়ে হচ্ছে না। শফিকুর রহমান সাহেবকে নিয়ে একবারই শুধু ওই কি এক ওয়াশ ওয়াশ করে রাশ্মিকা মান্দানার, ওই যে কে যেন একটা হুম, আছে এবার এমপি ইলেকশন হুম, করবে, তো সে একবার বলেছিল টাটকা অলি, টাটকা অলি, এই একটা কথাই কিন্তু জামাত এরপর কিন্তু সতর্ক হয়ে গেছে। তা ইট মিনস যে ইটস নট এ রেজিমেন্টাল ফোর্স। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যে রেজিমেন্টাল ফোর্স দরকার সেটা নাই, কিন্তু জামাতের আছে। তো কাজে আমরা যে দৃশ্য দেখছি, আমরা দেখছি জনপ্রিয়তা, জনপ্রিয়তা জাস্ট লাইক এ সিনেম্যাটিক। নায়ক রাজ রাজ্জাক বা দিলীপ কুমার তারা অভিনয় করছে পর্দাতে, আপনি দেখছেন, আর সিনেমা হল থেকে বের হয়ে আসবেন আর সে দেখবেন রিয়েলিটি, যে আপনি যা ছিলেন তাই আছেন। তো এখন হুম, এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড়, ইটস নট দ্য রিয়েল পিকচার।
এটা রিয়েল পিকচার নয়। রিয়েল পিকচার আমরা দেখতে পাচ্ছি না, আমরা জানতেও পারছি না। এটা পর্দার আড়ালে হচ্ছে, খেলাধুলা হচ্ছে। কে সেই এমপি বিশ্লেষণ হবেন। নিশ্চয়ই আপনার রয়েছে, সেই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার রয়েছে। কেমন হতে পারে সেই জি, খেলাটি? খেলাটি আমার কাছে যেটা ভয় হচ্ছে, আমার কাছে যেটা ভয় হচ্ছে যে আহ, মানব সমাজে যখন কোনো একটা দুরাচার, ভ্রষ্টাচার, একটা মন্দ জিনিস আম, চালু হয়ে যায়, এটা সহজে 200-400 বছরে এটা যায় না। আপনি দেখেন কোন আমলে মানুষ মদ খেত, কোন আমলে সেই আদিম জমানাতে মানুষ পতিতাবৃত্তি, একটা রাষ্ট্রের মানে চন্দ্রগুপ্ত মৌর্যের জমানাতে পতিতাবৃত্তি ছিল রাষ্ট্রের সবচেয়ে বড় আয়, এবং এই জন্য তার একটা মন্ত্রী ছিল। অর্থাৎ আপনি বোঝার চেষ্টা করেন, চন্দ্রগুপ্ত মৌর্য পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্যের অধিপতি ছিলেন, যখন সম্মিলিত ভারতের মানে এখন হলো 36 লক্ষ বর্গ কিলোমিটার, আর চন্দ্রগুপ্ত হুম, মৌর্যের রাজত্ব ছিল 55 লক্ষ বর্গ কিলোমিটার। তো সেই রাজ্যের একজন মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী, বেশ্যা মন্ত্রী, এবং সেখানে বেশ্যাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, এবং বেশ্যারা তাদের নেতারা অবাধে রাজদরবারে প্রবেশ করতে পারত, সরাসরি সম্রাটের সাথে দেখা করতে পারত। তো এই যে বেশ্যার সংক্রান্ত যে ব্যবসা চন্দ্রগুপ্তর জমানাতে, আপনি কি মনে করেন আধুনিক কালে কি সেটা বন্ধ হয়েছে? আমরা তো অনেক আধুনিক হয়েছি, বন্ধ হয়নি। একটা হুম, সময় আফিম খেত মানুষ, গাঁজা খেত, এখন সেই গাঁজা খেয়ে আফিম বন্ধ হয়েছে, বরং এটাকে আরো মানে আল্ট্রা মডার্ন করে হাজারো রকম নেশা, হুম। চুরি ডাকাতি, আদিম পেশা, এটা কি বন্ধ হয়েছে? কোনোটা বন্ধ হয়নি। তো এখন এই যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত যে বদমাইশি শুরু হয়েছে, বিভিন্ন সময়টাতে ব্যালট বাক্স ছিনতাই করতে হবে, জাল ভোট দিতে হবে, রাতের ভোট করতে হবে, তারপর শেষে ভোট কেন্দ্রে 5% ভোটার না আসলেও 70% ভোটার বলতে হবে, ভোট হবে একরকম, রেজাল্ট হবে একরকম, ঘোষণা হবে একরকম। এটা একটা মানে যাকে বলা হয় আমাদের একটা স্বপ্নের মতো হয়ে গেছে। এটা চায় সবাই। এখন যারা মাঠে আছে তারা চিন্তা করে যে ইস, শেখ হাসিনা তার নেতাকর্মীদের জন্য কত ভালো ছিল। কেবলমাত্র তারা নির্বাচনের মাঠে যেত, ঘুমিয়ে থাকতো, সকালবেলা উঠে দেখতো তারা এমপি হয়ে গেছে, অটো এমপি। এবং তারা খালি শুধুমাত্র শেখ হাসিনাকে তেল দিত, আর কিছু করতো না, তারা মন্ত্রী হয়ে যেত। আর এখন এই যে আমরা এত ঝামেলার মধ্যে আছি, এই ঝামেলার সে যদি এমন একটা পরিস্থিতি হতো যে সকালবেলা উঠে দেখলাম এমপি হয়ে গেছে, বিশ্বাস করেন এর বাইরে আপনি এই যে এখন মানে জুলিয়াস সিজারের মতো, নেপোলিয়ন বোনাপার্টের হুম। মতো কোনো এমপি প্রার্থী চিন্তা করবো যে আমি একেবারে 11টা 22টা প্লেয়ার থাকবে, তার মধ্যে খেলবো, সারা দুনিয়া দেখবে, এবং গোল করে আমি বের হব, এরকম চ্যালেঞ্জিং মনোভাব আমাদের এই সমাজ এখন নাই। সবাই একটা বিকল্প খুঁজছে, হুম, বিনা হুম। প্রতিদ্বন্দ্বিতা খুঁজছে। তারা চাচ্ছে যে মাঠে প্রতিদ্বন্দ্বী না দাঁড়াক। এখন এই যে মাঠে এখন যে অবস্থা হচ্ছে, বিশ্বাস করেন যার যেখানে ক্ষমতা আছে কেউ মাঠে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দিচ্ছে না। আর যখনই প্রতিদ্বন্দ্বী থাকবে না, একক প্রার্থী হবে, তখন ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না। তখন আপনাকে কি করতে হবে? ব্যালট বাক্স ছিনতাই করতে হবে, হুম। ভরতে হবে, সবকিছু করতে হবে। এখন এবার যে জটিল হয়ে গেছে, সেই জটিল অবস্থায় ব্যালট বাক্স সিল মারা, ভোট দেওয়া, সব মিলিয়ে একটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে সব মিলিয়ে। তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে, যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না। একটা জিনিস আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। কিছু জিনিস আছে আন্দাজ রাইট। করা যায় কিন্তু বলা যায় না। তো হুম, সেই দিক থেকে মানে অতীতে যেহেতু আমাদের মানে যে জিনিসগুলো অন্যায় হয়েছে, এখন আমরা আমাদের সুবিধা মতো যখন আওয়ামী লীগ অপকর্ম করেছে, আমাদের সুবিধা ছিল তাদেরকে গালাগাল করা, এই জন্য আমরা গালাগাল করেছি। আর হুম, হুম। আমরা এই জিনিসটা মরে গেলেও করব না, এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্স গত কয়েক মাস আমাদের চরিত্রে ফুটে ওঠেনি। আপনি দেখেন কোন আমলে সেই কোন আমলে সেই জিয়াউর রহমান সাহেব কিংস পার্টি করেছে, কোন আমলে এরশাদ সাহেব কিংস পার্টি করেছে, আমরা কি তার বাইরে যেতে পেরেছি? আমরা কি এই আমলে কিংস পার্টি করিনি? আমরা সেই কিংস পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য কি না করেছি, সর্বোচ্চ চেষ্টা এক্সাক্টলি। করেছি। কোন আমলে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এরশাদ সেই জনতা টাওয়ার করেছে, আমরা কি এই জামানাতে এরশাদের সেই জনতা টাওয়ার চেয়ে বেশি দুর্নীতি করিনি, অপকর্ম করিনি গত 15 মাসে? আমরা একটা সময় আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন লোকের হাওয়া ভবনকে দায়ী করি, আওয়ামী লীগের সেই সালমান এফ রহমানকে গালাগালি করছি। আপনার এই সময়ের মধ্যে গত 15 মাসে আপনি যদি প্রপোর্শনেট দেখেন, আমাদের যে দুর্নীতি গত 15 বছরের থেকে বেশি হয়নি? এই যে অবশ্যই। বিষয়গুলো, তাহলে আপনি তা আপনি যে একটা ভালো কিছু আশা করবেন, সেটার তো একটা ফান্ডামেন্টাল বেসিক
প্রিন্সিপাল থাকতে হবে, ফাউন্ডেশন থাকতে হবে। এখন যেখানে আইন শৃঙ্খলার ৬ ধারে ৯ ধার নেই, সব কিছু লড়র ভড়র, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি তালবাল পাকাই গেছে আর কি ঠিক মতো। তো সেই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে আপনি শুয়ে শুয়ে ১০০টা গোকরা সাপের মানে গর্ত চারিদিকে আছে, তার মধ্যে বসে বসে আপনি চিন্তা করছেন যে আপনি সেখানে স্বপ্ন বাস্য সাজাবেন, সেই পরীস্থান থেকে পরী আসবে, পরীকে বিয়ে করে আপনি সেখানে বাসর করবেন, অথচ আপনার চারিদিকে অসংখ্য গোকরা সাপ কিলবিল কিলবিল করে করছে। আপনাকে সবাই তখন বলবে এটা একটা বদ্ধ উন্মাদ। এখন বাংলাদেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থাতে টাকা ছাপিয়ে বেতন দিতে হচ্ছে ব্যাংকগুলোর। হুম, মানে এই যে ৫-৬টা ব্যাংক একত্র করা হলো, ৩০,০০০ কোটি টাকা, এর আগে ২০,০০০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো ইসলামী ব্যাংকগুলোকে, সব ২০,০০০ কোটি টাকা ভ্যানিশ। আবার ৩০,০০০ কোটি টাকা ছাপিয়ে নতুন একটা ফান্ড তৈরি করে এই ব্যাংকগুলো তৈরি করে দেওয়া হলো। এখন পর্যন্ত এই ব্যাংকের মানে যার যার জমা আছে তারা টাকা ফেরত পেয়েছে বা ব্যাংকিং শুরু করেছে, কোনো ওয়ে নাই। বেশিরভাগ সরকারি ব্যাংকগুলো কি অবস্থা চলছে উই ডোন্ট নো, আমরা সেটা জানি না। ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ, বিনিয়োগ বন্ধ, কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, ১ কোটি লোক বেকার হয়ে পড়েছে। বিদেশে ম্যান পাওয়ার বলতে গেলে বন্ধ, বিদেশে কোনো লোক যাচ্ছে না, কোনো লোক যাচ্ছে না। বিদেশে পাসপোর্টের, আমাদের বাংলাদেশের পাসপোর্ট, এটা রীতিমতো এখন একটা অবমাননাকর বিষয় হয়ে গেছে। হুম, এমনকি হুম, হুম। ভুটানও আমাদেরকে এখন ভিসা দিতে চাচ্ছে না। তো এই অবস্থাতে আপনি একটা বিরাট নির্বাচন করে ফেলবেন, সারা দুনিয়া কেঁপে উঠবে, আরে বাবা রে বাবা, বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ, মানে এটা চিন্তা করাটা আসলে যে কোনো বুদ্ধিমান লোকের জন্য, মানে আশরাফুল মাখলুকাত হিসেবে আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন, এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ, ইটস এ ক্রিমিনাল অফেন্স। তো সেই দিক থেকে এখন হচ্ছে, অনেক কিছু হচ্ছে আমাদের দেশে। তো যেমন নির্বাচন হচ্ছে দেখছি, তার সাথে সাথে ওই যে থানায় বসে যে একটা ছেলে বলল যে আমি মানে এই থানা পুড়িয়ে দিয়েছি, জানিয়ে আমি এই দিয়েছি, পুলিশ এসে পুড়িয়ে দিয়েছি। সন্ত্রাসীরা পুড়িয়েছে। হ্যাঁ, তো ওইগুলো তো আমরা দেখছি। দেখি আপনি আমি কি করছি? আমাদের তো এই কথা শোনার সঙ্গে, সঙ্গে সেই মমতাজের গানের মতো যে, "এবার তুমি যদি বাড়িতে না আসো শাড়িতে আগুন লাগাই দেবো।" এই কথা শোনার পরে যদি আমাদের কোনো লোক নিজের গায়ে আগুন ধরায় দিত যে এরকম একটা অসভ্য সমাজে, যেখানে মানে একজন দুর্বৃত্তের সামনে বসে একজন আইন কর্মকর্তা বসে থরথর করে কাঁপতেছে। এবং তাকে সে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার করছে যখন, আবার আব্বা, আব্বা করে তাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপরে তারা দিয়েছে। রীতিমতো খাবার খেয়েছে। হ্যাঁ, ওই তো আমার কাছে মনে হয় যে ওরে যখন গ্রেপ্তার করছে, যে গ্রেপ্তার করছে ওর খাওয়া বন্ধ। ওর পর তো হুম। খায় নাই। এরপরে তাকে ছেড়ে দেওয়ার পরে সে বোধহয় নাস্তা করছে। নাস্তা করে এখন ওই ছেলের বাসায় গিয়ে মাপ-টাপ চাইছে কিনা আমি এখন পর্যন্ত বলতে এটুকুই পারি না। হওয়ার কথা। তো এই হলো এই হলো সার্বিক তার মানে আপনি অবস্থা। বলতে চাচ্ছেন যে অনেক ধরনের খেলা এখনো পর্যন্ত আছে ১২ই ফেব্রুয়ারির আগে, তাই না? যেগুলো আমাদের কাছে একেবারে মানে কল্পনাতীত, আমরা এমনটা বলতে পারি। তাই রাইট, তো? রাইট, রাইট। আপনি গত ১৫ মাসে মানে আপনি শেখ হাসিনার আহ ধরেন আগস্ট ২০২৪, আগস্ট ২০২৪ থেকে আজকের এই দিন পর্যন্ত, মানে ১লা আগস্ট হুম, হুম, ২০২৪ হুম। থেকে আজকে ২০২৬ সনের এই জানুয়ারি মাসের আজকের এই দিনটিতে আপনি যে ভিডিওটা করছেন, এই দিন পর্যন্ত আপনি হিসাব করে দেখুন, নাথিং হ্যাপেন্ড প্ল্যান্ড ওয়ে, পরিকল্পনা মাফিক একটা সিঙ্গেল জিনিস ঘটেনি। কিচ্ছু না। যে ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছে সবই অপরিকল্পিত। ইট ওয়াজ ম্যাজিক্যাল, ইট ওয়াজ সারপ্রাইজিং। নিয়োগ, বদলি, সরকারি সিদ্ধান্ত, এমনকি এই যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা, ইটস এ ম্যাজিক্যাল রিটার্ন, নট এ ওয়েল প্ল্যান্ড রিটার্ন। তিনি যে হঠাৎ করে চলে আসলেন, এটা যদি একটা প্ল্যান করে তিনি আসতেন, পরিকল্পনা করে আসতেন, তাহলে ওটার একটা পলিটিক্যাল মিশন অ্যান্ড ভিশন থাকতো। তিনি আসছেন ম্যাজিক্যালি। আবার দেখেন তিনি আসার পরে যে ঘটনাগুলো ঘটছে, বেগম জিয়ার মৃত্যু, হাদির জানাজা, বেগম জিয়ার জানাজা, জামাতের আমিরের সাথে বৈঠক, এবং এই যে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে তারেক জিয়ার হুম, বৈঠক হুম। থেকে শুরু করে যা কিছু হচ্ছে, মানে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি না, এগুলো তো হওয়ার কথা না, এই রাইট, জিনিসগুলো হওয়ার এক্সাক্টলি। কথা না, এই আমি একটু জিনিসগুলো হচ্ছে। শেষ পর্যায়ে যে জিনিসটি জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে অনেকে অনেক কথা বলছিল। আওয়ামী লীগ নানান ধরনের হাক ডাক দিচ্ছিল, তাদের ছাড়া নির্বাচন হবে না, সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে। তবে তার আগে নানান ধরনের খেলা আছে। এখনো পর্যন্ত মনে হচ্ছে। আহ যদি তাই হয় তাহলে কি বলবো যে আওয়ামী লীগ ব্যর্থ? নাকি আওয়ামী লীগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তাদের তাদের গ্রহণযোগ্যতা আদায় করতে পারেনি? অথবা আন্তর্জাতিক সম্প্রদায় মাঝে মধ্যে কথা বলছে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে,
তারা সেই চাপটি প্রয়োগ করতে পারেনি ইউনূস সরকারের উপরে। এই দুটি বিষয় আপনি একটু যদি সংক্ষেপে বলতেন আপনার বিশ্লেষণ। মানে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতনের ব্যাপারে ভারতের হাত ছিল, আছে। ভারত তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার যে পতন, সেই পতনের ইচ্ছা করলে ভারত সেটা অ্যাভয়েড করতে পারতো, প্রোটেক্ট করতে পারতো, কিন্তু সেটা সে করেনি। এর কারণ হলো শেখ হাসিনা শেষের দিকে একেবারে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন, ভারতের বলয়ের বাইরে গিয়ে তিনি আমেরিকার সঙ্গে, চীনের সঙ্গে মানে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন। এটা ভারতের ভালো লাগেনি। এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে মোদি আসলেন, এটা শেখ হাসিনা চাননি। শেখ হাসিনা চাননি বলতে গেলে ভারত, জনাব নরেন্দ্র মোদী জোর করে আসছেন। এবং এই যে ঢাকা শহরে যে ওই সময়টাতে মোদি বিরোধী আন্দোলন হলো এবং বেশ কয়েকজন মারা গেল, এর পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল। তারাই এই সমস্যাগুলো তারা করেছে। পরে তারা সফল না হওয়ার কারণেই দেখা গেল মামুনুল হকরা ধরা পড়লো। মামুনুল হকদের কিন্তু, উনি কিন্তু মামুনুল হক বলেছে যে আমাকে ডেকে নিয়ে আসছে, আমি তো জগন্নাথ কলেজে ছিলাম, সেখান থেকে আমাকে ডেকে নিয়ে আসছে গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে। তো এটা কি ভারত নারায়ণগঞ্জে। বুঝে না? ভারত নারায়ণগঞ্জে। তো ভারত, না, উনি জগন্নাথ কলেজে ছিল, মানে ও জগন্নাথ কলেজের ওখানে একটা অনুষ্ঠান ছিল, ওখান থেকে আচ্ছা বাইতুল আচ্ছা। মোকরমে এর গন্ডগোল হচ্ছে। সেইটা পরবর্তীতে যখন আন্দোলনটা ফেল করলো, সে যখন পরাজিত হয়ে নারায়ণগঞ্জে রিল্যাক্স করতে গেল, ওখানে গিয়ে তাকে ধরে ফেললো। জি। মানে হ্যাঁ। এই হলো অবস্থা। তো এখন এই যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, রাষ্ট্রীয় বাহিনীগুলো, তারা বিভিন্ন রকম খেলাধুলা করে, যাদেরকে ইউজ করে, আর সময় হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো এরকম বিদেশি রাষ্ট্রগুলো আপনি দেখেন, এই যে এখন কি হচ্ছে, পুরো যে মাদুরো, মানে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, তাকে গ্রেপ্তার করা হলো। এখন সেখানে তারা কিন্তু একজনকে নোবেল পুরস্কার দিয়ে মাসাদোকে রেডি করে রাখছিল যে ওখানে বসাবে। তো আজকে ডোনাল্ড ট্রাম্প, আপনার এখানে আসার আগে জিজ্ঞাসা করলাম, ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করছে সাংবাদিকেরা যে আপনারা কি মাসাদোকে ক্ষমতায় বসাবেন কিনা। তো উনি বললেন যে সে ইফিসিয়েন্ট না, তার যোগ্যতা নাই। 2 নম্বরে সে জনপ্রিয় না, সে ওখানে জনপ্রিয় না, আর তার কোনো সংগঠন নাই। ফলে ভেনেজুয়েলার মতো একটা রাষ্ট্রে সে মানে আমাদের পছন্দ হওয়ার সত্ত্বেও চালাতে পারবে না। এটাই কিন্তু একটা বিরাট মেসেজ। মানে Right. এখন মানে মানে আপনি রাশিয়া বলেন, ভারত বলেন, তারপরে আমেরিকা বলেন, তারা ওই হঠাৎ করে ইনএফিশিয়েন্ট লোকজন, মানে শুধুমাত্র আবেগের বশবর্তী হামিদ কারজাই টাইপের লোক মিলিটারি দিয়ে বসিয়ে $4-5 ট্রিলিয়ন খরচ করার মতো বেকুবের অবস্থায় মানে এখন নাই। ফলে কি হচ্ছে, ভারত চাচ্ছে বা অন্য সবাই চাচ্ছে যে জনগণের মধ্যে যাদের মোটামুটি একটা একসেপ্টেবিলিটি আছে, হুম। তারাই রাজনৈতিকভাবে আসুক, তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে উঠুক। তো সেই দিক থেকে বাংলাদেশের যে রাজনীতির যে ফিল্ড, সেই ফিল্ডে জনপ্রিয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে আর প্রকাশ্যে মানে চালচলন করবে, ঘোরাফেরা করবে, এই পরিস্থিতি তৈরি হতে আরো 2 দশক সময় লাগবে, যদি না ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে এনে বসায় না দেয়। অনেক ধন্যবাদ গোলাম মাওলানা। আমি আপনার আমাদেরকে সময় মুক্তিযুদ্ধ নিয়ে যা কিছু মন্তব্য করা হচ্ছে, যে ধরনের বিরূপ মন্তব্য করা হচ্ছে, এর আগে কি করা হয়েছে আমি সেসব উত্তর দেবো না। তবে আমি যেদিন থেকে জয়েন করেছি জামাতে, এরপর থেকে আমি সেগুলো খণ্ডানোর চেষ্টা করব জামাতের পক্ষ হয়ে। এটা আমার সঙ্গে একটি আলাপ চলছে, আপনি বলেছিলেন এই মানচিত্রের একটি অনুষ্ঠানে। দেখলাম আপনি জয়েন করার পরে আবার অনেকে মন্তব্য করছেন জামাতের পক্ষ থেকে যারা নির্বাচন করছে, প্রার্থী হয়েছেন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 71-এর ইতিহাসের 90 ভাগই মিথ্যা। আবার আপনি যেদিন জয়েন করলেন তার 2-1 দিন আগে পরে কেউ কেউ বলছেন 71-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম, 71-এর নেতা মিথ্যা, প্রজন্ম মিথ্যা, কর্মী মিথ্যা, স্বাধীনতা যুদ্ধ মিথ্যা। এই যে এখনো পর্যন্ত জামাতের যারা প্রতিনিধিত্ব করে বা জামাতের সমর্থক বা যারা ইসলামী বক্তা হিসেবে পরিচিত, তারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এই জায়গায় কি বলবেন? আপনি বলেছেন জামাতের পক্ষ হয়ে আপনি এগুলো খণ্ডাবেন, আপনি কি বলবেন এগুলো এসব জায়গা থেকে? এখানে বিষয়গুলো খুব স্পষ্ট। জামাতের একটি লেজিটিমেট বা একটা গ্রহণযোগ্য নেতৃত্ব আছে। জামাত একটি সাংগঠনিক দল, সাংগঠনিকভাবে তার নেতৃত্ব আছে, তার পলিসি আছে, তার গঠনতন্ত্র আছে, তার নীতি আছে। সেই নীতি বা গঠনতন্ত্র বা তাদের নেতাদের বক্তব্যে যদি এরকম কোনো কথা থাকে বলেন, আমি আমার নেতাদের সঙ্গে আলোচনা করব, তাদের সে বক্তব্যের অর্থ জানার চেষ্টা করব, সেটা বুঝবো। কিন্তু বিচ্ছিন্নভাবে আমি একজন সদস্য জামাতের, আমি যা কিছু বলছি সেটাকে জামাত রিপ্রেজেন্ট করে না।
জামাত প্রতিনিধিত্ব করে না। কাজে আমার বক্তব্যকে তো খণ্ডানোর কিছু নাই। ব্যক্তিগত জায়গায় এক একজনের স্থান কাল পাত্র ভেদে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, সেটা হয়তো ওই স্থানে প্রযোজ্য, ওখানে জাতীয় পর্যায়ে প্রযোজ্য নাও হতে পারে। না, কিন্তু জামাত যখন প্রতিবাদ না জানায়, জামাত যখন কোনো ব্যাখ্যা না দেয়, এগুলো যেমন একজন বক্তা বলছেন যে জান্নাত পেতে হলে, বেহেশতে পেতে হলে জামাতের রাজনীতি করতে হবে। এইগুলো কোন ধরনের মন্তব্য? আমি আমির হামজার এটা কথা বললাম, আমি কাজী এটা ইব্রাহিমের এটা কথা যদি বললাম। এটা এটা যদি কোনো নেতা বলে থাকেন, দলে গঠনতান্ত্রিক নেতা বলে থাকেন, আর প্রার্থী যারা আছেন, বিভিন্ন প্রার্থীরা যারা নির্বাচনে, তারা অনেক রিটরিক কথা বলেন। এটা আমরা আগেও দেখে আসছি। আমরা একসময় বিএনপি থাকতে বলতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে আজান বন্ধ হয়ে যাবে, এ কথা কিন্তু আমরা বলেছি, বিএনপির জনসভায় আমরা বলেছি। এবং আমরা ভারতের বিরুদ্ধে বলছি বাংলাদেশটা ভারতের প্রদেশ হয়ে যাবে। এই বিএনপি যখন আমরা করতাম, আমি যখন করতাম, তখন আমরা কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমি বহুবার বক্তৃতা দিয়েছি যে আওয়ামী লীগকে ভোট দিলে এই দেশে আজান বন্ধ হয়ে যাবে, মক্তব বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ভারতীয় এই দেশটাকে একটা তাদের প্রদেশ বানাবে। এটা তো বিএনপির বক্তব্য ছিল না, এটা তো সাংগঠনিকভাবে দলীয়ভাবে বিএনপি কথা বলে নাই। কাজেই এখানে ধরেন শেখ হাসিনা বক্তব্যে বলেছে যে জিয়াউর রহমান রাজাকার ছিল। তা আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে কি সেদিন সেটা প্রতিবাদ করেছেন? আপনারা যারা আসে মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে মায়া কান্না করছেন, বা সরি মায়া করেছে না কান্না শব্দ করেছে না সেই বললাম, প্রশ্ন তো তারা দিবে, করছেন। না কিন্তু না, আপনার তার কাছে আমি ব্যক্তিগত জিজ্ঞেস হোক, করছি না জামাত তার প্রসঙ্গে। ব্যক্তিগত না, সেই ব্যক্তিগত বলছি, তখন কি কেউ প্রতিবাদ করেছেন? তো এইটা রিটরিক বক্তব্য। তখন তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য শেখ হাসিনা এটা বলা প্রয়োজন পড়েছিল। তখন কোনো মুক্তিযোদ্ধারা এটা প্রতিবাদ করার নাই, তখন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, সে রাজাকার হয়ে গেল, সেটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা বলে নাই। কাজে আজকে জামাতের লোকেরা রাজনৈতিক মাঠ পরিবর্তন করার, মাঠে প্রভাব বিস্তার করার জন্য তার আঞ্চলিক এলাকায়, তার অঞ্চল ভিত্তিক এলাকায় সে কি বলছে, সে দায় দায়িত্ব তার, সেটা না, দলের কিন্তু বা জামাত দলের জামাতে নেতাদের নয়। জামাতে প্রতিনিধিত্ব তারা করছে, কিন্তু জামাত দলীয় ভাবে এটি কোনো ব্যাখ্যা দিবে না। যেমন জামাত কি করে ব্যাখ্যা নিজেদেরকে দেবে? মুক্তিযুদ্ধের আমরা সপক্ষে কি শক্তি হিসেবে প্রমাণের জন্য আপনাকে দলে নিয়েছে, আবার কর্নেল অলি আহমেদ সাহেবের দলকে জোটে নিয়েছে, প্রমাণ করার চেষ্টা যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বা স্বাধীনতার সপক্ষের শক্তি। এমন যখন প্রমাণের চেষ্টা, তখন তাদেরই প্রার্থী, তাদেরই বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, কথিত বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, তাদেরই বক্তাদের কেউ কেউ এই ধরনের অসংখ্য অসংলগ্ন কথাবার্তা বলছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করে কথা বলছেন। এবং আপনি নিজে বলেছিলেন, আমি আবারও রিপিট করছি, যে আপনি বলেছিলেন যে এইগুলোর ব্যাখ্যা এরপর থেকে আমি দেব। জামাত তার গঠনতন্ত্রে বা নেতাদের কোনো বক্তব্যে, নেতা বলতে আমি বোঝাচ্ছি সাংগঠনিকভাবে দলের কেন্দ্রীয় কমিটি যারা আছে, নীতি নির্ধারক যারা আছে, তারাই। আর বাকিরা অনেক সময় অনেক জায়গায় স্থান কাল পাত্র বেঁধে অনেক কথা বলতে হয়। যেমন একজন জামাতের নেতা যদি একটা হিন্দু পরিষদে গিয়ে বক্তব্য দেয়, সেখানে কি সে হিন্দুদেরকে অস্বীকার করতে পারবে না, হিন্দু ধর্মকে অস্বীকার করতে পারবে না, হিন্দু জনগণকে অস্বীকার করতে পারবে না, কিন্তু সেই বক্তব্যটা তো সার্বিকভাবে জামাতের বক্তব্য নাও হতে পারে। জামাত কি এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা মাঠে রয়েছেন বা সমর্থক রয়েছেন, তাদেরকে কদিন আগ পর্যন্ত নানান জায়গা থেকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, দেখা মাত্র এখনো অনেককে আটক করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলা জানানো হচ্ছে। এখন সেই আওয়ামী লীগের নেতা কর্মীরাই কি এত প্রিয় হয়ে গেল যে জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের যোগ দিলেই তাদের দায় দায়িত্ব জামাত নিয়ে নেবে? না, এটা জামাত তো বলে নাই। জামাতের বক্তব্যে ইলেকশন ম্যানিফেস্টো আসুক, নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ হলে আমরা দেখতে পারবো জামাত সেটা বলছে কিনা। জামাতের জামাতের একজন আর কেন্দ্রীয় নেতা তো এই বক্তব্য দিয়েছেন। জামাত তো বাংলাদেশের প্রতিটি মানুষেরই ভোট আকাঙ্ক্ষা করে। জামাত বাংলাদেশের প্রতিটি মানুষেরই, এমনকি শেখ হাসিনার ভোটটাও জামাত কামনা করে, কারণ সে একজন দেশের নাগরিক, সে এখনো পর্যন্ত ভোটার। কাজেই তার ভোটটিও জামাত কামনা করে। সেখানে যে কোনো মানুষের ভোট সে চাইতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যে কোনো রাজনীতি, এমনকি বিএনপির ভোটও সে চাইতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোট চাওয়া এক জিনিস, আর তাদের পক্ষে কাজ করা আরেক জিনিস। এখানে আওয়ামী লীগ এর বিচার হবে না বা বিচার হবে, এই ব্যাপারে তো জামাতের অবস্থান খুব স্পষ্ট। যারাই বিগত সরকার আমলে অপরাধ করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার জামাত করতে ওয়াদাবদ্ধ জাতির কাছে, জনগণের কাছে। জামাতের নেতারা এই কিন্তু কথা যারা বলছেন, নিরপরাধ, আওয়ামী লীগের কেউ। যারা অপরাধ করে নাই, আওয়ামী লীগ করছে বলেই যে তাদের সবার বিচার করতে হবে, আওয়ামী লীগের সবাই তো আর অপরাধ করে নাই।
যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আপনি দেখেন সুনামগঞ্জের মান্নান সাহেবকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আপনি তো বিশ্বাস করেন সে আওয়ামী লীগ করলেও সে তো আওয়ামী লীগের সকল অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, সেখানে মান্নানকে দিছে। আপনি দেখেন সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগ করে, তারপরে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। আপনি দেখেন ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন সীতাকুণ্ডের, তাকেও দেখেন জামিন দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের সবাইকে ঢালাওভাবে তো বন্দি করা হচ্ছে না, আটক করা হচ্ছে না। যারা অপরাধী নয় তাদের কিন্তু এই সরকারও তাদেরকে জামিন দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে না, না। না, আমি এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা অপরাধী নয়, যারা ফেক মামলায় আটক হয়েছেন তাদের জামিন দিচ্ছে না। অনেককে মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষকেও আওয়ামী লীগ বানিয়ে মামলা দেওয়া হচ্ছে। মেয়ের সাথে ছেলের প্রেম, সত্যতা অসত্য, তাকে আবার আওয়ামী লীগ বানিয়ে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। গণহত্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। এরকম অনেক কিছু আছে। আপনি হয়তো বলছেন যে ধন্যবাদ। যারা আপনি নির্বাচন। সাংবাদিক হিসেবে আপনার কাছে অনেক তথ্য থাকতে পারে। আমি ব্যক্তিগত অনুরোধ করব, যদি এরকম ফেক মিথ্যা মামলা কারোর নামে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য যে কোনো লোকের নামে যদি এবং আপনার নামেও যদি থাকে, আমাকে যদি অবহিত করেন, আমি আমার দলীয় ফোরামে আলোচনা করব, কথা বলবো। আমরা চাই না, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ ব্যবস্থা চাই। সেখানে যদি কারোর বিরুদ্ধে সরকার করেছে, আমরা তো করি নাই, জামাত তো করে নাই, যদি এই সরকার কাউকে ফেক বা মিথ্যা অপবাদে মিথ্যা কেসে মামলা জড়িয়ে থাকে, আমি বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, আমাকে দিতে পারেন। আমি সেই মামলাগুলোকে যথাযথ আমি দলীয় ফোরামে নিয়ে যাব, বলবো। এবং আমাদের দলের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার, সুস্পষ্ট। আমার বলতে আমি জামাত ইসলামের কথা বলছি। জামাত ইসলামের রাজনৈতিক বা বিচার ব্যবস্থা সুস্পষ্ট। সে বলেছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে মানুষের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বিনা অপরাধে কাউকে আটক রাখা যাবে না, এটা জামাত ইসলামের সুস্পষ্ট বিধান। এখন আপনি বর্তমান সরকার যদি কাউকে আটক রাখে, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলবো, যদি রাখে আপনার চোখে মনে হয়, আমাকে যদি আমি দেন, আমি তাদের পক্ষে লড়ার চেষ্টা করব। সে আওয়ামী লীগ করে কিনা, কোন দল করে কিনা, এটা আমার দেখার বিবেচ্য বিষয় নয়। আমি কিন্তু নিরপরাধী লোকের পক্ষে থাকবো, আজীবন থাকবো। নির্বাচন হচ্ছে এ বিষয়ে তো মোটামুটি আপনি নিশ্চিত নাকি? আমি তো আপনাকে আরো বোধহয় 6 মাস আগে বলেছি যে বলেছেন, নির্বাচন কিন্তু আপনি 6 মাস আগে ফেব্রুয়ারি মাসে হবে। বলেছিলেন। তখন তারিখটা বলতে ছা- পারতাম না, এখন সুস্পষ্ট বলতে পারি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিন্তু আপনি বলেছিলেন, কিন্তু 6 মাস আগে আবার এও বলেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগে যে আওয়ামী লীগ আজান দিয়ে চারদিক থেকে নামবে, এই সরকার বেকায়দায় পড়বে। কিন্তু সেটা তো আমরা প্রতিফলিত হতে দেখলাম না সম্ভবত। সেটা তো আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের না, আপনি ব্যর্থতা। আওয়ামী বলেছিলেন, লীগ, আপনি হ্যাঁ, আমি বলেছিলেন, আপনি বলেছিলাম যে আওয়ামী লীগ এই বলেছেন। নির্বাচনে ঝাঁপাইয়া পড়বে, আসবে। তো সেটা আওয়ামী লীগের ব্যর্থতা। তারা যদি মাঠে না নামে, না আসে, তো আমাদের কিছু করার তো নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। আওয়ামী লীগ ভোট পাগল মানুষ, ভোট পাগল লোক রাজনীতি করে, তারা ভোট দিবে। এখানে দুইটা ভোট দেওয়ার তার সুযোগ আছে। তাদের একটা হলো প্রার্থী না থাকলে, নির্বাচিত প্রার্থীকে প্রার্থী ভোট না দেওয়া। থাকলে কাকে ভোট দেবে? না না, একটা এখানে তার দুইটা ভোট দেওয়ার সুযোগ আছে। একটা হলো তার প্রার্থীকে, তার মন মতো প্রার্থীকে ভোট না দিতে পারলে অনেক সময় তার পছন্দের প্রার্থীকে সে দিতে পারে। তার হয়তো নিজের দলের প্রার্থী নাও থাকতে পারে, অন্য কাউকে দিতে পারে। এটা অতীত আমরা দেখেছি, তারা দিয়েছে, স্বতন্ত্র দিয়েছে। আরেকটা, এবার একটা একটা জাতীয় ঐক্যমতের উপর একটা ভোট হচ্ছে, হ্যাঁ এবং না ভোট। জাতীয় ঐক্যমত আমরা চাই কি চাই না, এখানে আওয়ামী লীগের সুস্পষ্ট ভোট দেওয়ার সুযোগ আছে। সে যদি জাতীয় কেন ঐক্যমত আওয়ামী লীগ ভোট দিবে? আওয়ামী লীগ কেন ভোট দিবে? আওয়ামী লীগ নেতা কর্মীরা কেন ভোট দিবে? তাদের দলকে কেন ভোট নির্বাচনের দিবে, থেকে কেন বাইরে রাখা ভোট হচ্ছে। দিবে, কেন ভোট দিবে সেটা তার কনসিডারেশন। কিন্তু আমি মনে করি যেহেতু এখানে একটা ঐক্যমতের পক্ষে এবং বিপক্ষে আছে, তারা তো ঐক্যমতের পক্ষে থাকতে পারে, ঐক্যমতের বিপক্ষে থাকতে পারে, এর বাইরে তো তারা কেউ তারা তো থাকতে পারে নাই, না। রাজনীতির মঞ্চে তো নাই, তো সেখানে আবার ঐকমত্যের আর বিষয়ে তারা নাই কারা, অনৈক্য নাই বিষয়ে কারা, তারা কি বলে সেখানে থাকবে? সেখানে যারা নাই তারা তো বাংলাদেশে বা আওয়ামী লীগের 1% লোক না, ভেরি নেগলিজেবল পার্সেন্ট যারা নাই, বাকি সবাই তো এখানে আছে। আপনি আছেন না, আপনার বন্ধু বান্ধব আছে না, না, তাদের আওয়ামী লীগের কিন্তু মার্কাই সবাই না এখানে থাকে আছেন। আওয়ামী লীগের। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওইটা হাইপোথেটিক্যালি বলছেন, এখন তো যাদের অপ্রাসঙ্গিক, এখন মার্কাই নেই। এখন ধরেন, এখন এখন ধরেন শেখ হাসিনা নিজে অপ্রাসঙ্গিক। তো ওনার সঙ্গে ওনার মন্ত্রী পরিষদের প্রায় সবাই অপ্রাসঙ্গিক। তারা তো বাংলাদেশে কনসার্ন না। যারা লুটের সঙ্গে জড়িত ছিল, যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তারা বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক। তারা কি আসলো কি আসলো না, এতে কিছু আসে যায় না। আগে যারা বাংলাদেশে আসবে, নাগরিকত্ব মানবে। আপনি জেলে গেছেন না, ওকে, আপনাকে জেলে গিয়ে আটকে রাখছে, জেল থেকে বেরিয়ে আসছেন না, আপনি ফেস করেন। আপনি ফেস করবেন না কেন? আপনি, আপনার নিরপরাধ, নিরপরাধ বলে তো জেল থেকে বেরিয়ে আসছেন।
আপনাকে আপনার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমরা কি বলি নাই? আমরা তো এই এই আপনার এই টিভি টক শোতে বলেছি, এই পুনিয়াকে জিজ্ঞাসা করেন, বলেছি। আমরা তো আপনার সঙ্গে সহমত জানিয়েছি। আমরা তো বলেছি পান্নাকে অন্যায়ভাবে তুমি গ্রেপ্তার করেছো, তুমি প্রতিহিংসা পরায়ণতা গ্রেপ্তার করেছো। পান্নার অধিকার আছে পক্ষে বলার, অধিকার আছে বিপক্ষে বলার। কেউ বিপক্ষে বললেই তাকে জেলে ঢুকাই দিতে হবে, আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আপনার জন্য আমরা লড়েছি, হয়তো প্রকাশ্যে লড়ি না, হয়তো আপনাকে দেখাতে পারি না যে আমরা লড়েছি, কিন্তু যেখানে যেভাবে কথা বলা দরকার সেভাবে লড়েছি। এখনো আমি বিশ্বাস করি যদি আওয়ামী লীগের কোন নিরপরাধ, আপনাদের তো আরো অনেক পান্না, এখন নিরাপরাধ অনেক পান্না জেলবন্দি হয়ে আছে, হয়তো তাদের পক্ষে কথা বলার মানুষ নেই, তাদের হয়তো আপনারা চিনেন না, আমরা না চিনি না, আমি কিন্তু এরকম আমি মাত্র ধরেন 6 মাস তারা জেল খাটছেন। আমি ধরেন যদি আমি দুইটা নাম দিয়ে বলি, আমি আমাদের 71-এ বাবু, আমি যদি বলি আমার শ্যামলদা, তাদেরকে রাজনৈতিক ভাবে, সাংবাদিকত ভাবে তারা কি নিরপেক্ষ ছিল, বা তারা কি অনেক অপরাধের চক্রে তারা জড়িত ছিল না? তো এখন তাদের সঙ্গে যদি আপনাকে জড়িয়ে ফেলেন, বা আপনার মতো হ্যাঁ, সাংবাদিকদের, কিন্তু তাদের আপনি তো অন্য নির্ভয়ে কথা পক্ষে বলেছেন, পারতো। আপনি হয়তো আমার পক্ষে বলেন নাই, কিন্তু আপনাকে আমি শত্রু বানিয়েছি বিপক্ষে বলছি বলে। কিন্তু যারা আমার প্রশ্ন বিভিন্ন, হচ্ছে যে আমি আপনার একটা যখন নাম দিয়ে বললাম, আমি সরি সাংবাদিক, নাম দিতে আমার বলা হ্যাঁ, ঠিক হয় নাই, তারপরে কেন বললাম একটা উদাহরণ দেওয়ার জন্য। আমি এখনো স্পষ্ট বলছি, সাংবাদিক বলেন, পেশাজীবী বলেন, যে কোনো নাগরিক বলেন বাংলাদেশে, যদি আপনার দৃষ্টিতে মনে হয় সে নিরপরাধ এবং তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, এবং এই সরকারের বিপক্ষে কথা বলেছে বলে বা আন্দোলনের বিপক্ষে কথা বলেছে বলে তাদেরকে রেখেছে, কিন্তু তারা কোনো লুটপাট, অত্যাচার, অনাচার, মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, এমন যার নাম বলেন, আমি আপনার কথা দিচ্ছি তার জন্য আমি লড়বো, আমার দলের না কাছে আমি এই লড়বো, জিনিসটা আমার একটু আমি দলকে বলে বলবো। রাখি, একটু নোট দিয়ে রাখি, আমি আর এই বিষয়টি কন্টিনিউ করতে চাই না। যাদের কথা বললেন সাংবাদিক মুজিবুর বাবু বা সাংবাদিক শ্যামল দত্ত, তারা একটা বিশেষ দলের হয়ে কথা বলেছেন বা চাটুকারিতা করেছেন, যেভাবে বলি, তার জন্য বিভিন্ন ধরনের আইন আছে, কিন্তু হত্যা মামলায় কেন দিতে হবে? এটাই তার বড় অভিযোগ, তাই না? তো এটা হলো আমাদের পুলিশের দুর্বলতা। আমাদের পুলিশগুলো তো বাংলাদেশের জনগণের পক্ষে কখনোই কাজ করে না, অতীতও কাজ করে নাই, এখনো কাজ করতেছে না। আমাদের পুলিশটা বাংলাদেশে একটা বড় অপশক্তি হয়ে গেছে। এই পুলিশও তো দায়িত্ব পুলিশটাকে তো আমরা লাভ এই নেই, সরকারের পুলিশটাকে ঊর্ধ্বতন যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ যদি। এই পুলিশ এই পুলিশ এবং বিচার ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিতে আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত আপনার এই অভিযোগ আমাদেরকে শুনতে হবে। আমি দুঃখিত যে আপনার অভিযোগটার সঙ্গে আমি একমত। সাংবাদিক আনিস আমি আলমগীর, একমত, সাংবাদিক দুঃখিত আনিস, এই জন্য যে অভিযোগটা আমাকে শুনতে হচ্ছে, তার জন্য আমি আপনাকে কোন রকম দোষারোপ করছি না, আপনি যথার্থই কথা সাংবাদিক বলছেন। আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে কিন্তু তাবেদারি, চাটুকারিতা, বিশেষ কোনো দলের মোসাহিবি করা, এগুলো কোনো অভিযোগ ছিল না। তারপরেও তিনি কারাগারে প্রায় 1 মাস হতে চললো, তাই না? এরকম তো এই হরহামেশা হচ্ছে। যাই হোক, আমরা আনিস আলমগীরের মামলাটা এটা ব্যক্তিগত মেন্টালাইজেশনস, ভিক্টিমাইজেশনস। হুম, আনিস আলমগীরের যদি বলিষ্ঠ কণ্ঠ থাকে, আমার বিরুদ্ধে যদি শক্তিশালী কথা বলতে পারে, তাকে আমি কথা দিয়ে মোকাবেলা করব, তাকে আইন দিয়ে, পুলিশ দিয়ে, বিচার দিয়ে আমি মোকাবেলা করব না। এটাকেও আমি right. অন্যায় বলে মনে করি, এটাকেও আমি গ্রহণযোগ্য বলে মনে করি না। আনিস আলমগীরের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, আমি আমি তার জন্য আমি চেষ্টা করতে ত্রুটিবোধ করব না। আনিস আলমগীর কেন, যে কোনো বিরোধী বিবেককে আটক করার অধিকার রাষ্ট্র পাইতে পারে না। এই আন্দোলন আমরা করেছি, বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, সেখানে বলেছি আমাদের মুক্তভাবে কথা বলতে দিতে হবে। হুম, এবং হুম। এটা ওয়াদা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি বলেছেন আপনারা যার যা কিছু আছে খোলা মনে বলবেন, এটা ওনার ওয়াদা দেওয়া। আর আমরা যেটা মনে করি, আমাদের ব্যক্তিগত বক্তব্য, আমার ব্যক্তিগত মতামত হলো, শত ফুল ফুটুক, মানুষ কথা বলুক, ভুল হোক ভ্রান্তি হোক, এটা আমরা পর্যালোচনা করব, কিন্তু মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে সত্য খুঁজতে হবে, সত্যকে বের করে আনতে হবে। এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার চরমভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, পুলিশকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, বিচার বিভাগকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। জাতীয় সরকার গঠনের বিষয়ে নির্বাচনের আগে থেকে এক ধরনের রব তোলার চেষ্টা করেছেন বা করছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি রয়টার্সকে বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠনের উপর গুরুত্ব দিব, এবং নির্বাচন আগে থেকেই এক ধরনের ইঙ্গিত তারেক রহমান সাহেবকে দেওয়া হলো। তার সাথে দেখা করতে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বললেন যে নির্বাচনের পরপরই আমরা বসবো কিভাবে সবাই মিলেমিশে সরকার পরিচালনা করা যায়। এই কথাগুলো বলার ইঙ্গিত কি আগে থেকেই এক ধরনের সিগন্যাল দিয়ে দেওয়া যে সংখ্যাগরিষ্ঠতা যেই পাক, জামাতকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনা করতে হবে?
আপনার বিষয়টা আপনার নজরে আসছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে জনগণের কাম্য কি ছিল? এই 5ই আগস্টের পরেও জনগণের কামনা ছিল একটি সর্বদলীয় বা একটা জাতীয় সরকার গঠন করা, একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু সেই সরকারটা গঠিত হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। আমি কথাটা পরিষ্কার করে বলবো, ওই জাতীয় সরকারটি গঠন হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। আজকে নির্বাচনের মাধ্যমে যদি জাতীয় সরকার গঠিত হয়, আমি বলবো বাংলাদেশের জনগণের মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, বিভেদ এগুলো দূর হয়ে যাবে। আমরা সবাই পক্ষে বিপক্ষে যারাই রাজনীতি করি, যারা পরাজিত হবো তারাও জনগণের কল্যাণ করতে চায়, যারা জয়ী হবে তারা তো অবশ্যই চায়, কেউ কারো চেয়ে কম চায় না। সেখানে ডক্টর শফিকুর রহমান একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছেন। উনি তারেক রহমান সাহেবকে সমবেদনা জানাতে গিয়ে উনি আশ্বাস দিয়েছেন যে আপনার মা নেই, আপনি ঘাবড়ায়েন না, আমরা আপনাকে শুধু বিরোধীদের জন্য বিরোধিতা করব না, আমরা গঠনমূলক রাজনীতি করব। আমরা দরকার পড়লে আপনি যদি আমাদেরকে নিয়ে সরকার গঠন করেন আমরাও সেখানে থাকবো, আবার যদি আমরা সরকার গঠন করি আপনাকেও সেখানে আমরা যদি অন্তর্ভুক্ত করতে পারি আমরা ধন্য হব। এই যে একটা মানসিকতা, এই যে একটা মনোভাব, আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন শফিকুর রহমান সাহেব। ওনার যে সৎসাহস, উনি যে আজকে এই নির্বাচনের প্রাককালে এই কথাটা বলতে পেরেছেন, আমার মনে হয় এটাকে আমাদের ইতিবাচকভাবে দেখা উচিত। একটা জাতীয় সরকার যদি গঠন করতে পারি তাহলে চিন্তা করে দেখেন দেশটি আগামী 5 বছর যদি শান্তি শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, সেখানে কিন্তু জাতীয় অনেক সরকার, সমস্যার সমাধান হয়ে যাবে। ঐক্যমত্যের সরকার তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, 96-তেও দেখেছি, 2008-9-এর মানে পরে যে সরকার গঠিত হয়েছে সেখানেও দেখেছি। বিভিন্ন দলকে একটা একটা করে মন্ত্রিত্ব দিয়ে সেটাকে ঐক্যমত্য সরকার বলা হয়েছে, জাতীয় সরকারের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই ধরনের জাতীয় সরকার দিয়ে আসলে লাভ কি? জামাত জাতীয় সরকারে ছিল, জামাত বিরোধী দলে ছিল, এখন জামাত জাতীয় পার্টির কথা বলছে, এখন জামাত বিরোধী দলে থাকতে চায়, জামাত সরকারি দলে থাকতে চায়। এই যে একটা না, পর্যাবরণ আমার মার্কা অবস্থা, না, আমরা এগুলি এখানে কি হয় আসলে? আপনাকে বিনয়ের সঙ্গে বলছি পান্না ভাই, জি জি। অতীত আপনি দেখেছেন বলেই তো অতীত থেকে আমরা ইমপ্রুভ করতে চাই। অতীতটা সন্তোষজনক ছিল না বলেই অতীত জি থেকে আমরা পরিবর্তন করে পরিবর্তন করতে চাই। তা আগামী দিনে আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা হলো যে আমরা জনগণকে বিভাজিত করব না, জনগণকে বিভক্ত করব না, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে, আমরা শুধু মন্ত্রী পরিষদ বন্টন এই করেই কথা। সরকারের ঐক্যবদ্ধ হব না। আমরা এখানে জনগণের কল্যাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, যে জাতীয় সরকার বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কারো পক্ষে বিপক্ষে আমরা গালাগালি বা এরকম করবো না। এই বক্তব্য এখানে সবাই একটা, দেয়। না না, সব দলের রাজনৈতিক বক্তব্য। সেই প্রতিশ্রুতিটা আমরা হ্যাঁ, দিচ্ছি না, প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি। জি, ভারত বিরোধিতা জামায়াতের মতন আরো অনেক রাজনৈতিক দলের একটা রাজনৈতিক পুঁজি। সেই ভারতের বিরুদ্ধে যে ধরনের স্লোগান আমরা গত 16 মাসে শুনলাম, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো শুনলাম, ভারত আক্রমণ করার কথাও বলা হয় বিভিন্ন এবং জামাতের বিভিন্ন যে পর্যায় থেকে ভারত বিরোধী অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের বক্তব্য আমরা এই 16 মাসে শুনেছি তীব্র আকারে। সেই ভারতের কূটনীতিকরা যখন কথা বলেন বা বৈঠক করেন জামাতের আমিরের সঙ্গে এবং সেটি গোপন রাখা হয়, সেটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? দেখেন, আমরা ভারতের পক্ষেও না, ভারতের বিপক্ষেও না। কেন ভারতের ভারত, বিরুদ্ধে তো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার স্লোগান দিয়ে যাচ্ছে, আপনার দল আমি স্লোগান দিয়ে যাচ্ছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আমি ভারতের বিপক্ষে নই। ভারত আমার নিকট প্রতিবেশী, চারপাশে প্রতিবেশী। আমি ভারতের হিন্দুত্ববাদের বিরোধী। আমি বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদের প্রভাব বা হিন্দুত্ববাদের বিস্তৃত হতে দিব না। এটা জীবন দিয়ে হলেও আমরা প্রতিহত করব। ভারতের হিন্দুত্ববাদের প্রভাব বাংলাদেশে আমরা হতে দিব না। কিন্তু আমরা কোনো অবস্থাতেই 140 কোটি ভারতবাসীর বিপক্ষে নই। আমরা ভারতের বিপক্ষে নই, আবার আমরা ভারতের পক্ষে নই। আমরা আমাদের স্বার্থের পক্ষে, আমরা বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে। আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ হানি করে ভারত কেন পৃথিবীর কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। জয়শঙ্কর সাহেব স্বাগত জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। ভারতের সরকারকে অত্যন্ত সাধুবাদ জানাই, তারা দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, তার পাশে এসে দাঁড়িয়েছেন। এমনকি তাদের তাদের মানে প্রতিরক্ষা মন্ত্রী নিজে পর্যন্ত বাণী দিয়েছেন। সেখানে পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আসার পরে আর কিছু বাকি থাকে না। প্রধানমন্ত্রী তো আমরা কামনা করতে পারলেও আমরা এতটুকু আশা করি না। তারপরে ভারত যেটুকু দিয়েছে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না,
ভারত কিন্তু এখনো বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। যেমন ধরেন, আমার কাছে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ অনেক কিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে। বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারপর আবার তাকে সেই ভারতের প্রতিনিধির সঙ্গে কেন বৈঠক? না, সেই জন্য তারপরও বলছি, জামাতে আমিরের কেন সেই বৈঠক জন্য বলছি, ভারতের প্রতিনিধির সেই জন্য সঙ্গে? আমি কথাটা শেষ করতে দেন। জি। সেই ভারতের আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে আছে, কাজে সেই বিষয়ে আমাদের তো কথা বলতে হবে, তাকে সেখান থেকে ও, আনার ব্যবস্থা বৈঠকটা এই করতে হবে কারণে ছিল দলমত। যার সম্পর্কেই আমি যদি শুরুতে একটি প্রশ্ন করি যে তিনি তো সাধারণ একজন গৃহিণী ছিলেন, এবং এ কথা অনেকেই বলেন যে একজন সাধারণ গৃহিণী থেকে মাত্র অল্প কিছুদিনের মধ্যে তিনি একজন ক্যারিসমেটিক লিডারে পরিণত হলেন, এবং একই সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যে এলোমেলো অবস্থায় ছিল এই দলটি, সেই দলের পুনর্জন্ম ঘটেছে তার হাত দিয়েই। আপনার মূল্যায়ন? বান্না ভাই, আমি যেমনটি আপনি বলছিলেন যে আমি প্রথমেই এই মহান রাজনৈতিক নেত্রীর প্রতি সম্মান জানাচ্ছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন সেটিও প্রার্থনা করছি, এবং তার পরিবার, বিশেষ করে তার ছেলে, যিনি এখন আমরা সম্ভাব্য দেশ পরিচালনার দায়িত্বে আসবেন বলে আশা করছি, আল্লাহ যেন তাকে এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যেমনটি আপনি বলছিলেন, ঠিকই বলছিলেন যে একজন গৃহবধূ যিনি কখনোই রাজনীতির মার কাছে যুক্ত হতে চাননি, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তব্য দেননি, কোনো কিছুই করেননি, কিন্তু তাকেই জাতীয়তাবাদী দলের মতো একটি দল, উদার বাংলাদেশপন্থী বা জাতীয়তাবাদী ডিফাইন করেছেন জিয়া প্রথম, তারপরে কর্মসূচি দিয়েছেন। দলটিকে উনি ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেমনটি উনি করছিলেন দেশের ক্ষেত্রে। এবং হঠাৎ করে কিন্তু বিপর্যয়টা ঘটে যে 81 সালের মে মাসে। তারপরে আমরা জানি যে তখনও কিন্তু খালেদা জিয়া দায়িত্বটা নিতে চাননি। এর পিছনে বলা হয় 3টি কারণ। একটি হচ্ছে যে উনি হতবিহ্বল হয়ে গিয়েছিলেন এবং অনিচ্ছা তৈরি হয়েছিল, অনাগ্রহ, যে রাজনীতির বোধহয় এরকমই, কারণ তার আগে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমানের এই ঘটনাটি। দ্বিতীয় হচ্ছে, তখন তার সামনে আমরা জানি যে জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন এবং তার সহায় সম্বল কিছু ছিল না। সো পরিবারের 2টি সন্তানকে উনি সবসময় শোনা করেছেন, দায়িত্ব পালন করেছেন, সেই জায়গাটাতে উনি গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। আর তৃতীয়টি আরেকটি বলা হয় যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে ওনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে এরকম একটা দলকে উনি নেতৃত্ব দিতে পারবেন কিনা। এবং আপনি জানেন যে পরে 1982 সালে 2রা জানুয়ারি উনি প্রথম সদস্য পদ নেন। এবং তারও একটি ঘটনা আসলে বলতে হয় যে বিএনপির, আমরা এটা যেমন মহিউদ্দিন সাহেবের বই এসছে, এটা মৌদামের বই এসছে, আবার সাংবাদিক মাহফুজুল্লাহর বইও এসছে যে ওনাকে কয়েকজন নেতা আসলে ইনসিস্ট করছিলেন দলের দায়িত্ব নেওয়ার জন্য। এবং এটার আরেকটা প্রেক্ষাপট ছিল যে তখন সাত্তার সাহেবের যে স্বাস্থ্যগত অবস্থা এবং দলে অবস্থান এবং বিভক্তি জায়গাটা আরো স্পষ্ট হচ্ছিল এই স্বল্প সময়ের মধ্যে, যে কারণে আসলে কোনো গত্যন্তর ছিল না ওনাকে দায়িত্ব না নেওয়ার ক্ষেত্রে। এবং দেখেন, উনি দায়িত্ব নিলেন, সদস্য হলেন 2রা জানুয়ারি, এবং 28 জানুয়ারি আপনি জানেন ওই বছরই সংশোধনের উদ্বোধন হয়, এবং তখনই প্রথম কিন্তু ওনার আবির্ভাব হলো, প্রথম কোন অনুষ্ঠানে ফর্মালি উনি গেলেন এবং যথাযথ সম্মান উনি পেয়েছিলেন। এবং উনি কিন্তু চাইলে তখনই দলের যে অংশটি চাচ্ছিল যে উনি ক্ষমতায় আসুক বা ক্ষমতা নিক, দলের দায়িত্ব নিক, দলের ক্ষমতায় নিক, উনি কিন্তু তাড়াহুড়া কোনো করেননি, উনি কিন্তু সময় দিয়েছেন। এবং যখন প্রেসিডেন্ট ইলেকশন এসছে আপনি জানেন যে সেটা উনি ছাড় দিয়েছেন। দলে যখন কাউন্সিল হওয়ার কথা এসছে তখন উনি সাত্তার সাহেবকে ছাড় দিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এটার কারণ আমি যেটা মনে করি, যতটুকু পড়ে বুঝি, যে উনি একটু থিত হওয়ার চেষ্টা করেছেন এবং ধৈর্যের সাথে এগিয়েছেন, এবং তার যে বিকল্প নেই এটা দলে যেন স্পষ্ট হয়, সেটাও একটা স্ট্র্যাটেজি সম্ভবত তার মধ্যে ছিল। এবং যে কারণে কিন্তু দেখেন খালেদা জিয়ার নেতৃত্বে আসা এবং দলের দায়িত্ব গ্রহণ উনি যখন চেয়ারম্যান হয়ে গেলেন 84 সালে, তখন কিন্তু এটা নিয়ে আর কোনো ডিবেট ছিল না বান্না ভাই। সো এমন একজন মানুষ হিসেবে আবির্ভূত হলেন দলে যে ওনার তখন আর কোনো ডিবেট নেই। একটা কথা বললে না বললেই নয়, উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে যে আন্দোলনটা শুরু করলেন 8 বা 9 বছরের মাথায় এসে কিন্তু দলকে রাষ্ট্র ক্ষমতা এনেছে। এবং সেই ইলেকশনে আমরা প্রত্যেকেই জানি যে আওয়ামী লীগ সম্ভাব্য একটি দল মনে করা হতো এবং তারা ক্ষমতায় বলে ভেবেছিলেন, কিন্তু খালেদা জিয়ার ক্যারিসমাই কিন্তু গোটা নির্বাচনের হাওয়া পাল্টে দিয়েছিল। এবং আপনি আমি একটা জিনিস উল্লেখ না করলেন না, এরশাদের সঙ্গে যখন আমি সিএসি ইলেকশনটা হলো। এই জায়গাটিতে আমার প্রশ্ন ছিল, তার আগেই আপনি আনসারটা দিয়ে দিয়েছেন, তারপরে আমি প্রশ্নটা করি যাতে উত্তরটা ভালোভাবে পাই। দেখুন, 91 নির্বাচনে তো আওয়ামী লীগ বিএনপি
সমান সমান ছিল না, বরং আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ সমগ্র এগিয়ে ছিল সব জরিপে, right? হ্যাঁ, সমগ্র গণমাধ্যম বা বিভিন্ন পর্যায়ে জরিপে এবং সাধারণ মানুষের মধ্যেও মানুষ কনফার্ম ছিল যে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। কিন্তু সবার হিসেব নিকেশ, সবার কল্পনা, সবার যে নানান ধরনের ফোরকাস্টিং, সেগুলো সবকিছু ব্যর্থ করে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এলো বিএনপি। এর পিছনে কারণটি কি শুধুমাত্র আহ বা অধিকাংশই খালেদা জিয়ার ক্যারিসমেটিক যেই অবস্থান সেটি? না, এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। গোটা এরশাদ বিরোধী আন্দোলনটাকে ব্যাখ্যা না করলে আসলে হঠাৎ করে এটা হয়েছে, মানুষের মনের মনিকোটা বা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে, সেটা সেই আলোচনাটা হওয়া দরকার, তাহলে যথোপযুক্ত অ্যান্সার একটা হবে। দেখেন 86 সালের ইলেকশনে যখন একদিকে ওনার দল থেকে ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা চলে যাচ্ছে জাতীয় পার্টির দিকে, এটা খেয়াল করেন আপনার মওদুদ আহমেদ সহ সবার যে শক্তিশালী নেতারা যাদের কাছে উনি শিখতে চেয়েছিলেন, সেই শক্তিশালী ক্যারেক্টার গুলো কিন্তু সরে গেছে বিএনপি থেকে একদিকে। অন্যদিকে 86 নির্বাচনের যে আবহটা তৈরি করা হয়েছিল এবং যেভাবে এটাকে প্রস্তুত করা হয়েছিল, সেই ফাঁদে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলামে সেই গাদ্দার একটি দল বা ওই সময় টেম্পো যেটা ছিল তার বাইরে গিয়ে ওই তকমাটা তাদের কপালে তারা লিখে নিয়েছিল যে বিট্রেয়াল হিসাবে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট মোড় ছিল, যেটা 91 ইলেকশনে মানুষকে ইনফ্লুয়েন্স করেছে। এবং দেখেন যে কারণে যেটা হয়েছে, এক পর্যায়ে এসে খালেদা জিয়াই হয়ে গেছেন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের একমাত্র নেত্রী। এইটা কিন্তু একটু পান্নাবে আন্ডারলাইন করতে হবে, কারণ যখন অ্যানালাইজ করুন পুরো ঘটনাটা, অনেক প্রোগ্রামে খালেদা জিয়া শেখ হাসিনা একসাথে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, দুটো পার্টে ভাগ করেন। 86 পরে এসে দেখেন যে ছাত্র দলের তখন যেভাবে তৈরি করেছেন উনি ছাত্র দলকে, ছাত্রদল ছিল 90-এর গণ অভ্যুত্থানের প্রথম এবং মেইন নিয়ামক। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জিয়াউর রহমান যে সংগঠনটা করতে চেয়েছিলেন খালেদা জিয়ার সময়, সেটা গতিপ্রাপ্ত হয়েছে তার নির্দেশনা, এবং তার একটা অ্যাটেনশন ছিল যে ছাত্রদলকে শক্তিশালী করতে হবে। এবং তার একটা প্রকৃষ্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়। এবং যে কারণে কিন্তু ওই আন্দোলনটার পুরোপুরি ক্রেডিটটা অনেকটাই চলে গেছে 7 দলীয় জোটে, তার নেতৃত্বে যেটা ছিল। আর 8 দলীয় জোট কিন্তু 86-তে যে মাঠটা খেলো সিদ্ধান্তের কারণে, সেটি কিন্তু আর হয়নি। এটা এক। দুই হচ্ছে যে আপনি যদি খালেদা জিয়ার প্রোগ্রামের বক্তব্যগুলো খেয়াল করেন, তার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ খেয়াল করেন, বা মাঠের রাজনীতিটা খেয়াল করেন, আমার মনে হয় এখানে শেখ হাসিনার চেয়ে বেশ কিছুটা এগিয়ে ছিলেন খালেদা জিয়া। মানে মাঠের রাস্তার রাজনীতি, বক্তব্য, জনসেবা, পুলিশের ব্যারিকেড ভাঙ, এই জায়গাটাতে খালেদা জিয়া এগিয়েছিলেন। আর আরেকটা জিনিস বলি, ওই যে ক্ষতটা তৈরি হলো বিশ্বাস অবিশ্বাসের, এবং যেহেতু স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মোমেন্টামটা তৈরি হয়েছিল, কিন্তু জনপ্রাতিনিধিত্বের দিক থেকে কিন্তু তখন মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কিন্তু তার যে ব্যক্তিগত নৈপুণ্য, তার যে ব্যক্তিগত চরিত্র, সেটি কিন্তু আসলে তখন ইনফ্লুয়েন্স করেছিল নির্বাচনের ক্ষেত্রে, এবং যে কারণে এই ক্রেডিটটা খালেদা জিয়াকে দেয়া হয়, বা উনি ডিজার্ভ করেন যে উনি এই এই বিএনপি সংগঠন হিসেবে নয়, বরং খালেদা জিয়ার ক্যারিসমেটিক নেতৃত্বের কারণেই একটা ভঙ্গুর দল কিন্তু পরিণত হয়েছিল। মানুষ চলে যাচ্ছিল, নতুনরা আসছিল, নবীন প্রবীণের সমাবেশ ঘটেছে এই সময়, কিন্তু উনি ঐক্যের ঝান্ডাটা রেখেছিলেন বলেই কিন্তু ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছিল। তিনি 41 বছর দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং তিনি তো আপসীন নেত্রী হিসেবে পরিচিত বড় একটা মানুষের কাছে, দেশের জনগোষ্ঠীর। এবং এরশাদের সময় নানান ধরনের প্রলোভন ছিল তার অধীনে নির্বাচনে যাওয়ার জন্য, তিনি সেক্ষেত্রে আপসহীন ছিলেন। যে কোনো অবস্থাতে তিনি নির্বাচনে যাবেন না, তার জন্য তাকে একাধিকবার কারাবরণ করতে হলো। এমনকি 111-এর সময়ও তাকে নানান ধরনের মুচলেকা দিতে হয়েছে। মুচলেকা দেওয়া লাগলেও ওই সময়ও আমরা যতদূর জানতে পারি, ওই সময় নানান ধরনের ট্রাপ বা নানান ধরনের প্রলোভন ছিল, কিন্তু সেক্ষেত্রেও তিনি আপোষহীন ছিলেন। তিনি আপোষহীন ছিলেন বিভিন্ন ক্ষেত্রে, কথা সত্য। এবং আমি একটু জানতে চাই, কিন্তু আবার সেই মানুষটার মধ্যেও আমরা দেখলাম যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, 91 নির্বাচনে যেমন তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারের মাধ্যমে তারও তো অন্যতম লক্ষ্য ছিল এটি, এবং সেই ধরনের একটি সরকার ব্যবস্থার মাধ্যমে তিনি ক্ষমতায় এলেন। কিন্তু 96 এসে তার হাত দিয়েই আবার তত্ত্বাবধায়ক সরকারের একটা মানে ওই রূপরেখাটির কিছুটা হলেও বিচ্যুতি ঘটলো। একইভাবে 2007-এ এসে বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে দেওয়া হলো, মানে বিচারপতিদের বয়স বাড়ানো হলো যাতে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক প্রধান করা যায়। এই বিতর্কগুলো এসেছে কেন? এইগুলো আহ আসলে দলের মধ্য থেকে একটা পক্ষের বুদ্ধি পরামর্শে তিনি এই ভুলগুলো করেছিলেন, নাকি আসলে মানুষ মাত্রই ভুল, তিনিও
একটু অন্যভাবে চিন্তা ভাবনা করছিলেন, আমরা কিভাবে মূল্যায়ন করবো? মানে একটা জিনিস কিন্তু আপনি আপনার আলোচনায় আনলেন যে 1/11 এর পরে এবং 96 কথা আমরা বললাম, 90 কথা বললাম, যে কারণে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বা পথযাত্রায় খালেদা জিয়ার নামটা প্রথম আসে। আমি বরং আপনার প্রশ্নের প্রথমের অংশটা চেয়ে দ্বিতীয় অংশতে গুরুত্ব দিতে চাই। সেটি হচ্ছে যে উত্তরটা আপনি কিছুটা দিয়েছেন, যে আসলে আমরা যদি ওই সময়ের প্রেক্ষাপটটা দেখি 96 এবং এই যে বয়স বাড়ানোর প্রেক্ষাপটটা দেখি, এই দুই জায়গাতে একজন কুশীলব কিন্তু ছিলেন, আমি নামটা উল্লেখ করতে চাই না, একজন রাজনৈতিক নেতার ভূমিকা ছিল, যিনি দলের অন্য দলে গেছেন, আবার এসছেন, আবার বিএনপিতে ফিরে এসছেন এবং পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হয়েছিল। ওই ব্যক্তি বা ওই ওই যে চক্রটি আজকে আর এই ভালো দিনে উল্লেখ করতে চাই না, ওই চক্রটি কিন্তু দুবারই দেখবেন আপনি যখন পত্রিকাগুলো যদি কাটিং বের করেন বা 2001-এ একেবারে মন্ত্রী থাকা অবস্থায় ভূমিকাটা দেখেন, এই যে চক্রটার কথা আমি বলছি, এটি আসলে যতটা না খালেদা জিয়ার এক ধরনের উইল ফোর্স সেখানে ছিল বা উনি করতে চেয়েছিলেন, তার চেয়ে বরং দলের একটা বড় অংশ, বা শব্দটা আমি ঠিক বললাম না, একটা ইনফ্লুয়েন্সিয়াল অংশ তারা তার দ্বারাই করিয়েছিল বলেই কিন্তু প্রতীয়মান হয়। কারণ দেখেন, যদি সেটা না হয়, এই যে কয়েকটা নির্বাচন উনি কিন্তু বয়কট করে গেলেন এবং ঠিকই কিন্তু ওনার জীবদ্দশায় উনি ফ্যাসিবাদের উৎখাতটা দেখতে পেরেছেন। তাহলে দুটো ক্যারেক্টারের মধ্যে একেবারে উনি 84 থেকে শুরু করে 91, মাঝখানে একটা সময় বাদ দেন, বাকি সময়টা দেখেন, লম্বা জার্নি যদি পুরোটা যোগ করেন, তাহলে কিন্তু ওনার যুদ্ধটা গণতান্ত্রিক যাত্রায় অনেক অংশেই বেশি, শুধু দুটো ইস্যু ছাড়া। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, ঘোষণাটা কিন্তু উনিই দিয়েছিলেন 96 যে আমরা এই ইলেকশনটা করে নিচ্ছি, এবং কমিটমেন্টটা রেখেই কিন্তু তখন আবার পুনর্বহাল করলেন, রাইট? কিন্তু আপনার একটা কথা স্মরণ করিয়ে দিই, যদিও তুলনাটা কতটুকু ঠিক হচ্ছে আজকে আমি জানি না, এই ঘোষণাটা কিন্তু আমরা 14 নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে পেয়েছিলাম, যে আমরা একটা নির্বাচন করছি, বাট আর একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা করবো। আপনি যদি স্মরণ করতে পারেন, এই আলোচনাটা কিন্তু তখন মাঠে ছিল, সেটা কিন্তু আর ওখানে ফিরে যাননি। কিন্তু খালেদা জিয়া ওই অল্প সময়ে তার 15 ফেব্রুয়ারি যে ইলেকশন ছিল, উনি হয়তো ভুল বুঝতে পেরেই উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত পরবর্তীতে নিয়েছেন। এবং তার পরবর্তী পরিক্রমাটা যদি দেখেন, এবং আমি আবারও বলি, আপনার দর্শকরা কি কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে যদি আপনি ক্লিয়ারলি ডিফাইন করেন, ইনক্লুডিং এরশাদ, ইনক্লুডিং জিয়াউর রহমান, আমি জিয়াউর রহমানকে কোনো ছোট করছি, উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, কিন্তু কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় বলছি, এই যুদ্ধটা সবচেয়ে বেশি করেছেন খালেদা জিয়া। আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে এই যে বিএনপি একটা ক্ষমতার বলয় থেকে যে প্রতিষ্ঠিত দল, এবং অবশ্যই জিয়াউর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি তার ক্ষমতাকে প্রলং করতে পারতেন মার্শাল্লাহর মাধ্যমে, উনিও গণতন্ত্রে ফিরেছেন, উনিও ইলেকশন করেছেন, কিন্তু বিএনপির রাজনৈতিক বিকাশ কিন্তু খালেদা জিয়ার মাধ্যমে। বিএনপি যেটা রাজনৈতিক দল হিসেবে পরিস্ফুটিত হয়েছিল, সেটি কিন্তু খালেদা জিয়ার মাধ্যমে। আবারও খেয়াল করেন, আজকে আমি কোনোভাবেই তারেক রহমান সাহেবের আগমনকে ছোট করছি না, ওনার আগমনকে আমি এখনো সাধুবাদ জানাই, বড় করেও দেখবো, কিন্তু তার এই প্রত্যাবর্তনের পেছনের যে কারিগর, ওই ছাড় না দেওয়ার মানসিকতা বা গণতন্ত্রের প্রতি অটুট থাকা, গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করা, সেটিও কিন্তু খালেদা জিয়া এখানে থেকে করেছেন, কারাবরণ করেছে। আপনি 1/11 এর কথা আমরা সবাই একদম স্পষ্ট, আপনার আমার মনে আছে, যে তার সামনে যদি খালেদা জিয়া চলে যেতেন বাংলাদেশ থেকে ওই সময়, তাহলে কিন্তু বাংলাদেশে কবে গণতন্ত্র ফিরতো বা -2 ফর্মুলা অ্যাপ্লাই হলে কি হতো, সেটি কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। 86 নির্বাচনে যেমন আওয়ামী লীগ অবস্থান বদল করেছিল খালেদা শেখ হাসিনার নেতৃত্বে, একইভাবে কিন্তু সাথেও এসে উনি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে বাইরে চলে গেলেন, কিন্তু যখন দেখলেন যে খালেদা জিয়া থেকে গেলেন, তারপরে উনি আবার ব্যাক করলেন। তার মানে যেভাবে ডিফাইন করার চেষ্টা করছে আমি জিয়াউর রহমানের এরার পরে বা এরশাদের এরার পরে গণতন্ত্রের যে যাত্রা বাংলাদেশে, সেটাতে কিন্তু অবশ্যই আপনাকে খালেদা জিয়াকে এগিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে যত এরকম একজন মানুষ, যেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, সেক্ষেত্রে তার সিদ্ধান্ত চেয়ে আমি মনে করি দলের একটি অংশের সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হয়েছিল তার এই দুটি সিদ্ধান্তের ক্ষেত্রে। ডক্টর মামুন, যে প্রশ্নটি তিনি এইবারের জন্য যে গুরুতর অসুস্থ হলেন, তারপর থেকে নানান ভাবে উচ্চারিত হচ্ছে যে তিনি তো এখন আমাদের মাঝে অবর্তমান, তাই না? এবং আমাদেরকে এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে। তার অবর্তমানে আহ দলের কি অবস্থা হবে, মানে তার যে দল বিএনপি, সেটি কি আসলে, আমরা দেখেছি যে অনেক প্রতিকূলতার মাঝেও বিএনপির মধ্যে একটা একতা ছিল লিডারদের মধ্যে। কেউ কেউ দল ছুট হয়েছেন, কেউ কেউ যাবেন, এত বড় দল থেকে এটা হতেই পারে। এলডিপি হয়েছে বড়, হ্যাঁ। হ্যাঁ, যেমনটা বলা হয়ে থাকে যে শেখ হাসিনার চোখ বুঝলে আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এমন অনেকে বলেন, আশঙ্কা করেন। খালেদা জিয়ার অবর্তমানে কি বিএনপির ক্ষেত্রে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে? আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি হবে কিনা আমরা জানি না, তারপরে এরকম কথা আছে। বিএনপির ক্ষেত্রেও কি
এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? আমি পান্না ভাই 3টি কারণে মনে করি যে এটি নেই। কারণ আমরা জানি প্রথম কারণটি হচ্ছে যে 2018 সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান সাহেব দায়িত্ব পালন করছেন। এটি যেমন একদিকে এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি যে মতদৈন্যতা বা একদম সিনিয়রদের গ্রুপিং, লবিং, ভোট এগুলো আসলে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানান সময় এসেছে। চেয়ারপারসনের নেতৃত্বে যারা সরাসরি রাজনীতি করেছেন, সেই অংশটা দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে তাদের বয়স বৃদ্ধি পেয়েছে, অনেকে যারা ইনফ্লুয়েন্স করতে পারতেন বা ম্যাডামের সাথে, আমি কিন্তু গ্রুপিং এর কথাটা বলছি না, আমি বলছি ম্যাডামের সাথে যারা সরাসরি রাজনীতি করেছেন, সাজেশন দিয়েছেন, তাদের অনেকের বয়স হয়েছে। এবং তারেক রহমান কিন্তু ওনার যে রাজনৈতিক প্রক্রিয়াটা উনি কিন্তু হঠাৎ করে জুড়ে বসেননি। কারণ হচ্ছে যে উনি ওই গাবতলী থেকে মেম্বারশিপ নিয়ে আস্তে আস্তে আপনার 90-এর আন্দোলনে মায়ের সঙ্গে থেকে 2000-এর তৃণমূল থেকে আস্তে 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 উনি দলের একজন সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। তাহলে এই জায়গাটায় হঠাৎ করে এসে বসা কোনো ব্যক্তি তারেক রহমান নন। তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রত্যাবর্তনটা এমন হয়েছে যে আসলে আর ফাটলের জায়গাটা খুবই সংকুচিত, বা ফাটলের জায়গাটাতে যে আশঙ্কাটা আমরা করছিলাম সেটি আসলে আর বোধহয় সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো যে খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে পরিকল্পিতভাবে দলকে সামনে এগিয়ে নিয়েছেন এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমান এখন দলের অথবা চেয়ারপারসন হয়ে যাবেন, সেটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা হয়নি? শেখ হাসিনার যে কথাটি আপনি বলবেন যে তার যেমন একক নেতৃত্বের যে প্রভাব এবং প্রতিপত্তি, সেটা উনি কখনোই শেয়ার করেননি জয়ের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে। মানে জয়ের উদাহরণ ধরুন, আবার জয়ের দিক থেকে আমরা দেখিনি যে রাজনীতির প্রতি তার এই নিগুড় প্রেম বা ভালোবাসা, হয়তোবা টপ ডাউন অ্যাপ্রোচ উনি চিন্তা করেছিলেন যে মায়ের অবর্তমানে অটোমেটিক্যালি উনি প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগের প্রধান হবেন। তারেক রহমান ওই পথটা কিন্তু বেছে নেননি। উনি কিন্তু বেছে নিয়েছেন একজন রাজনৈতিক কর্মী হওয়ার পথ, যে কর্মী হওয়ার পথে তাকে আজকে চেয়ারম্যান বানিয়েছেন। এই কারণে আমি মনে করি যে দলের মধ্যে কোন রকম প্রভাব পড়বে বলে আমি এটা মনে করি না। কিন্তু আমি খুব দোয়া করছিলাম যে উনার যেন উনি দীর্ঘায়ু হন, আরো কিছুদিন যেন আমাদের মাঝে থাকেন। কারণ এই মুহূর্তে দেশের ঐক্যের যদি কথা বলি, আমি একদম নাম ধরে বলি, সেটা জামাত হোক, এনসিপি হোক, বাম হোক, খালেদা জিয়া বললে একটা কথা কেউ শুনতো না। দেশের ক্রান্তিকালটা কিন্তু এখনো অতিক্রান্ত হয়নি, ফেব্রুয়ারি নির্বাচনের পরে হয়তো হবে। খালেদা জিয়া বললে কেউ কথা শুনতো না, আমি এটা বিশ্বাস করি না। যে কারণে উনি থাকলে, যদি কোনো কারণে জাতীয় ঐক্যের ফাটল ধরতে পারতো, তাহলে উনি থাকলে কিন্তু সেই ঐক্যের প্রতীক হিসেবে বা একটা কথা বললে, যেটা আমি আবারও বলি যে সে শফিকুর রহমান হোক, নাহিদ হোক, বাম দলের যে কেউ, খালেদা জিয়া একটা কথা বা ইউনূস সাহেব হোক, খালেদা জিয়া একটা কথা বললে শুনবে না, উনি তার উপরে চলে গিয়েছেন। এইটা একটা বড় ক্ষতি। আমরা আশা করবো যে ওনার অবর্তমানে উনি গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, ওনার অবর্তমানেও আমরা গণতান্ত্রিক ধারায় থাকবো, ইলেকশন হবে এবং জাতি এমন কোনো ভুল করবে না বা অনৈক্যের জায়গায় তৈরি হবে না যেখানে ওনাকে আবার আমরা ফিল করি। কিন্তু উনি সবসময় আমাদের জাতীয় ঐক্যের প্রতীক এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনডিবেটেড লিডারশিপ হিসেবে টিকে থাকবে। ডক্টর মামুন, আমি ওই জায়গাটাই ঠিক মেন করতে চাচ্ছিলাম, আপনি সেটা বলে দিয়েছেন। মানে তিনি কথা বলতেন খুব কম, কিন্তু তিনি দলের মধ্যে বা তার জোটের অন্তর্গত যারা শরীক ছিলেন বা আছেন, উনি একটা কথা বলতেন, সেটি সবাই বিনা বাক্যে মেনে নিতেন। এই জায়গাটা নিশ্চয়ই পূরণীয় নয়। এই জায়গাটা একটা ক্ষতি। কিন্তু দলের ক্ষেত্রে পান্না ভাই আমি মনে করি না যে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন তার। এই জায়গা কত পার্সেন্ট সেটা হয়তো ডিবেট হতে পারে, বাট আমি 90 নিচে দিব না। কিন্তু জাতীয় ক্ষেত্রে এই মুহূর্তে যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, যে কারণে বলছিলাম, আমি প্রার্থনা করছিলাম যেন উনি এই নির্বাচনটা ভালোভাবে পার করেন বা আরো দীর্ঘায়ু ওনার হয়। সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা ওনার উপস্থিতিকে মিস করব। কারণ ওই যে বললাম, একজনের কথা কেউ ফেলবে না, আমি নাম ধরেই বলে দিলাম, সেই জায়গাটা আমরা মিস করবো। আপনি নির্বাচন প্রসঙ্গে বলছিলেন, সেই নির্বাচনের প্রসঙ্গে প্রশ্ন করেই আমরা শেষ করব। যে নির্বাচনটি হতে যাচ্ছে নিশ্চয়ই বিতর্কের বাইরেও এই নির্বাচন হচ্ছে না, তারপরে যেটি ধারণা করা হচ্ছে যে অনেকে বলছেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ায় হলে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু সেই নির্বাচন কি খুব সহজসাধ্য হবে? অন্তত খালেদা জিয়ার প্রস্থানে, তার অবর্তমানে সেটি নির্বাচন যদি হয় সেটা অন্য কথা, কিন্তু তার অবর্তমানে এটিকে কেন্দ্র করে জল ঘোলা হওয়ার কোনো কারণ আছে কিনা?